হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো কয়েকদিন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না। 2025 সালে ক্লাস 10 এর সরল সূত্র সাজ সিম্পল ইন্টারেস্টের কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু ক্লাস 9 এর এই বছর 2025 কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তো আজকে দেখি আমরা কোন অঙ্ক করতে পারি। আজকে করব বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের অঙ্ক করার আগে একটু কথা বলে নেই। যেহেতু ক্লাস 9 এর কোনো অঙ্ক করা হয় না, একটা অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে, ওই অধ্যায়ের অঙ্কগুলো আমরা ভিডিও রেকর্ড করিনি। ভিডিও রেকর্ড করার সুবিধা আছে অনেক, এখানে ক্লাস করতে পারে অনেকে। ক্লাস করার পরে যারা ক্লাস মিস করে, যারা অনেকে টিউশনে আসে না, তারা ওই ক্লাসগুলো বাড়িতে গিয়ে দেখতে পারে, তাহলে মোটামুটি একটা মেজারমেন্ট বা তাদের সুবিধা হয়। তো যাই হোক, সেটা তো অবশ্যই একটা ভালো বিষয়। আর দ্বিতীয়ত কথা হলো, যদি মানে বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করবি অবশ্যই। আর এখন আমরা ক্লাস 9 এর বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার 2025 9 এর এই বছরে ফার্স্ট আজকে ভিডিও রেকর্ড হচ্ছে। এর আগের বছর 2024 ভিডিও শুট হয়েছে, কিন্তু এই বছর আজকে ফার্স্ট। তো যাই হোক, আমরা শুরু করব। যেটা বিষয় হলো পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্যর কয়েকটা মেন বিষয় আছে, ফান্ডা আছে। তো তার আগে আমি একটু গল্প বলে দেবো। সেই গল্পটা কি, এক পরিবারে মনে করো 3জন বাচ্চা আছে, বড় ছেলে, ছোট ছেলে আর হলো মেজো ছেলে। এই 3জন বাচ্চাকে তার বাবা বিয়ে দিয়ে দিবে। বিয়ে দেওয়ার পরে সংসারটাকে কিভাবে ভাগ হয়, খানা ভাগ হয়, ভাগ হওয়ার পর কিভাবে তারা জমিটাকে ভাগ করে নেয়, সেটারই গল্প। সেটার সঙ্গে আমাদের একটা রিলেটেড আছে, সেই রিলেশনটা আমি পরে বলবো, কিন্তু গল্পটা আগে আমাদের শোনা উচিত। বড় ছেলের নাম রাম, ছোট ছেলের নাম রহিম, মেজো ছেলের নাম কি ধরবো, মদন। রাম, রহিম, মদন। তাহলে বড় ছেলের নাম কি বললাম, রাম। ছোট ছেলের নাম কি, রহিম। আর মেজো ছেলের নাম হলো কি বললাম, মদন। এই হলো 3 ছেলে। 3 ছেলের মধ্যে এখনকার যুগের ফ্যাশন হয়ে গেছে ছোট ছেলে আগে বিয়ে করে ফেলে, তাই না? বড় ছেলে দেরিতে বিয়ে করে, জানিস তো নাকি? কথা বল, হোশ মে আও, জোশ মে আও। ভিডিও রেকর্ড হচ্ছে মানে এই না তোমরা কথা বলতে পারবে না। যতটুকু কথা বলা যাবে ততটুকু তো বলা যাবে। হ্যাঁ, সেটাই হলো বিষয়। এই হলো রাম, এই হলো মদন, এই হলো রহিম। এ বড় ছেলে, ছোট ছেলে, আর হলো মেজো। দেখছিস, বানানে ভুল হয়, মেজো ছেলে। এবার এই 3জন ছেলের মধ্যে এই রহিম বিয়ে করে ফেলো, পালাপাল্টু হয় তো এখন ব্যাপারটা নাকি, এ বিয়ে করে ফেলেছে। আর এই ছেলের মনে করো দেখাশোনা চলছে না, দেখাশোনা চলছে অন্যভাবে, ভিতরে। আর এর ওপেন মার্কেটে দেখাশোনা চলছে। সবার বিয়ের বয়স, ওপেন মার্কেটে রহিম সরি রামের চলছে দেখা। বাস ধুম ধারাক্কা ঠিক হয়ে গেল বিয়ে, বুঝলি? এ ঠিক হয়ে গেল। আর রহিম পালাপাল্টু করে নিয়ে বাড়িতে যাচ্ছে, এ ঠিক হয়ে গেল। আর এই যে মদন মাঝখানে পড়ে গেছে ফ্যাসাদে। চলছে কন্টিনিউ চলছে হয়ে গেল, মোটামুটি 3 জনের বিয়ে হয়ে গেল। তাহলে এদের একটা করে স্ত্রী থাকবে। বিয়ে হয়ে গেল যখন, কি হলো তো নাকি, যথারীতি বিয়ে হয়ে গেল। এতদিন সংসারে, ও তার উপরে এখানে বাবা আছে, মা আছে, হ্যাঁ বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে। মনে করো বোন আছে একটা, মনে করো বোন ধরলাম, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এর বিয়ে হয়ে গেছে। এইখানে আছে বাবা। শুরু হয়ে গেল তামাশা, কেসালের কাটাতার কৃষ্ণ নামে ভগবান। কি হবে জানেন? এই মনে করো এই রহিমের স্ত্রী নাই, আমরা একসঙ্গে নাই। শুরু হয়ে গেল মোটামুটি। শ্বশুর আব্বা কি মেজারমেন্ট করে নিছে, না এক জায়গায় ঠিক আছে, সবাই একসঙ্গে খাচ্ছে। এইখান থেকে একজনের স্ত্রী বের না হবে না, গেছাল তুমুল গেছাল, একসঙ্গে খাইতে পারছে না, ভাঙো সংসার, খন্ড করো। আজ থেকে 20 বছর 25 বছর আগে তখনকার মানুষ যত পরিবারের লোকে হোক না কেন একসঙ্গে সবাই খাইতো। 51 ফ্যামিলি বলা হয় তখন, 51 যত মেম্বারে হোক না কেন একসঙ্গে সবাই খাওয়া দাওয়া। এখন তারপরে কি করলো, এ আলাদা হলো, এও আলাদা হয়ে গেল। থাকলো কি, এই যে রহিম, এখানে বাবা আর মা দুইজনেই চাপি গেল।
এই ছেলের এখানে এখানেও খাওয়া দাওয়া করে টুকটাক, নাতি বুদ্ধি আছে, এই তো সংসার নাকি, এইভাবেই তো চলছে। এর মধ্যে তো টুকিটাকি ক্যাসাল ট্যাসাল ঝগড়া ঝগড়া হবে, স্বাভাবিক কেস, হলেও চলছে চলছে চলছে। এইবারে বড় ঠান্ডা চলে যাচ্ছে, এই ঝামেলা শুরু হয়, বিশাল বড় দাঙ্গা। মানে করে জমি আছে 10 বিঘা। কত বিঘা জমি? 10 বিঘা। এই যে জমি ভাগ, এতদিন এতদিন এই যে আব্বা আর আম্মি, বাবা মা এমনি জমি, এই বড় বেটা তুই এইদিকে চাষ করে খা, এই ছোট ছেলে তুই এদিকে চাষ করে খা, এই মেজো ছেলে তুই এদিকে চাষ করে খা, খাচ্ছে। ঝামেলাটা শুরু হয়ে গেছে এখন কোথায়? এই যে এখন তো অসুস্থ বাবা মা, মোটামুটি টানটানা মরা মরা ভাব, জমি ভাগ লাগবে, জমি লিখিত লাগবে, শুরু হয়ে গেছে ঝামেলা। কি করে? কিচ্ছু করার উপায় নেই। তারপর কি করলো? ঠিক আছে, আজকে থেকে আমাদের কি করতে হবে? জমি ভাগ করতে হবে। শুরু হয়ে গেল। জমিটা ওদের ছিল এরকম, জমিটা ছিল এই যে ত্রিভুজ আকৃতির মতো, বোঝা গেল? এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, সি। এই মোটামুটি ওদের জমির এরিয়া, এই এই হলো ওদের জমি, আর সব জমি মোটামুটি এক জায়গায় হবে, বুঝতে পারলি? এই জমির কোনটা রেখা সবচেয়ে বড়, এটা না এটা না এটা? বুঝায় না, কেন বোঝা ওইটা যাবে না? ওইটা বড় হবে। এই রেখাটা বড়, এসি রেখাটা বড় আছে না? বিসিটাকে আমরা কি ধরবো? ভূমি। ভূমি। আর এটার নাম কি? এটার নাম অতিভুজ, আর এটার নাম কি? লম্ব। এই হলো এই সিস্টেমে এদের জমি আছে। কার? এই যে রাম, রহিম আর মদন, এদের জমি এইভাবেই আছে। এবার জমি ভাগ শুরু, জমি ভাগ বাটোয়ারা শুরু। জমি ভাগ কি করছে শুরু? বাবা কি করছে? বাবা আর মা কোথায় আছে? ছোট ছেলের কাছে। ছোট ছেলেকে দিছে এইদিকে জমি সমান করে, এই পাশে রেখা দিছে, এই পাশে রেখাটা দিছে, রেখাটা নিয়ে এই পাশে জমি দিছে। এলো ছোট ছেলের জমি, বুঝলেন? বড় ছেলেকে এইদিকে জমি দিছে, বড় ছেলে আরেকটু ভালো মোটামুটি, বড় ছেলেকে এইদিকে দিছে। ছোট ছেলেকে জমি দিছে এই পাশে, এই পাশে। কে জমি বেশি পাবে বলো তো? ছোট ছেলে। কে জমি বেশি পাবে? ছোট ছেলে। এটা ছোট ছেলে, হুম। আর এটা বড়, আর এটা মেজো। মেজো। তাহলে জমিটা কে বেশি পাবে বলো? ছোট। কেন? ছোট হবে। কারণ সে ছোট বাবাকে পোষে। বাবা মাকে বসে, বাবা মা ওই জন্য বুদ্ধি করে ছোট ছেলেকে বেশি জমি দিছে, আর বড় ছেলে আছে মেজো ছেলেকে কম জমি দিছে। ছোট ছেলের বউ ভালো, বউমা চাটা নিয়ে আসো তো তাড়াতাড়ি, বউমা আবার চা হয়ে যায়, সেবা শুশ্রূষা করে। আর বড় ছেলে বউমা চা নেই, হ্যাঁ নেই, কাজ আছে, হ্যাঁ আমি তামাশা। আর মেজো ছেলের বউকে তো বলাই যায় না, ওরে বাবা চা হয়েছি, মুকুট হ্যাঁ না? চা করে দিবে। ওরা এরকম করে নাকি? এই হলো ব্যাপার। এইবারে ব্যাপারটা কি হয়েছে? এইবারে এই জমিটাকে একটা বিজ্ঞানী, তার নাম হলো পিথাগোরাস। কি নাম? পিথাগোরাস। এই জমির এরিয়াটাকে, এটাকে বলছে লম্ব, এটাকে বলছে ভূমি, এটাকে বলছে অতিভুজ। কি নাম এটা? অতিভুজ। এটার নাম কি? এটার নাম কি? লম্ব। এই হলো ব্যাপার। এইবারে পিথাগোরাস এসে বলছে, এই বেটারা শোনো এদিকে, তোমরা যে জমি নিয়েছেন, তোমার জমি কবলা হয়েছে, ক্ষতি হয়েছে, রেজিস্ট্রি হয়েছে না? বাবা জমি দিছে, বাবা জমি মুখে মুখে দিলে তোমার জমি হয়ে গেল, লিখিত করতে হবে না? আসো এদিকে, আসলো। এইবারে এসে মাথা গোল করে দিছে। কি মাথা গোল? এই ছবিটার নাম কি গন্ধ? ত্রিভুজ। ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার তিনটে বাহু। এটা সমকোণী ত্রিভুজ। এই কোণটার মান হবে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হবে, তখন সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ। এইবারে এই সরকারি লোক আসিয়া বলতেছে যে কোন সমকোণী ত্রিভুজের উপর, ভালো করে বুঝবেন কথা, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটি বর্গক্ষেত্র হচ্ছে না নাকি? ভালো করে বুঝো তাহলে। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এর ভিতরে কতখানা জমি আছে, কতটুকু জমি আছে, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু, অপর দুই বাহু কোনটা? এই বাহু আর এই বাহু, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে কি? মানে এই যে ভূমি লম্বটা, এর উপরে একটা বর্গক্ষেত্র বানা হলো, আর এই যে ভূমিটা, এর উপরে একটা বর্গক্ষেত্র বানা হলো।
এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, মানে এখানে মনে করো এখানে মনে করো 2 বিঘা জমি আছে, এখানে মনে করো 2 না না 2 না, এখানে ধরলাম 2.5 বিঘা জমি, আর এখানে ধরলাম 2.5 বিঘা জমি, তাহলে 2.5 আর 2.5 কত হয়? 5। ইয়ে একলাই 5 বিঘা। ইমে মনে করো 2.5 বিঘা জমি পেয়েছে, ইয়ে 2.5 বিঘা জমি, আর ইয়ে একলাই 5। এটাই বলা আছে। তো কি বলছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর ত্রিভুজের অপর দুই বাহু মানে এই বাহু আর এই বাহু এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে ইমলে দুইজন যোগ করি যা হবে এই একলাই তাই হবে। এবার এখানে ই বড় হতে পারে, ই ছোট হতে পারে, ই বড় হতে পারে, ই ছোট হতে পারে। এই বড় ছোট এমনি দুইজন হতেই পারে, কিন্তু ইমের দুইজনের যোগফল করিয়া এটা হবে। বোঝা গেল? তাহলে পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছে যে কোন সমকোণী ত্রিভুজের, কি বললাম, কোন সমকোণী ত্রিভুজের, বোঝা যাচ্ছে আমার কথা? মুখে কথা নাই কেন? কি বললাম আমি? কোন সমকোণী ত্রিভুজের, এই যে অতিভুজ, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুই বাহু মানে এই বাহুটা আর এই বাহু, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে এটা আর এটা যোগ করে যা হবে এই একলাই তাই হবে। এটাই বলা আছে পিথাগোরাসের উপপাদ্য। এবার এইভাবে বাবা মা বুড়ে বুড়ি জমি ভাগ করে দিল, ইয়ে 2.5 বিঘা, ইয়ে 2.5 বিঘা, ইয়ে 5 বিঘা, একদম সংসার তুল গেছাল। বাপ রে বাপ, সে কি গেছাল। হ্যাঁ, ছোট ছেলে তোমরা এতলে জমি দিলে, ইয়ে দিলে 2.5 বিঘা, আমার দিলে 2.5 বিঘা, ভানবেন নয়, হ্যান ত্যান তুমুল বিশাল গেছাল। ওই যে ছোট ছেলের বউ যে চা নিয়ে যায়, এক কাপ প্রত্যেকদিন, বাবা আসো খাও, বাবা আসো খাও, রান্না আদর করে। এই জন্য মানুষের ভালোবাসার কমি রাখতে নাই। গিভ লাভ ফার্স্ট, ভালোবাসা দিয়ে যাও, কি দিবে না দরকার নেই নাকি? ভালোবাসা দিলে যদি সংসার একদম অটুট থাকে, ভালো থাকে, চলুক না, কি আছে নিশ্চয়। তাহলে বুড়ি বুড়ি কি করলো তখন সবার এক কাটা কম বেশি করে দেবে, সবাই কি সমান? এরকম ডিসব্যালেন্সটা হয় কিসের জন্য? এই ভালোবাসা যখন কমা বাড়া হয়, এই বড় ছেলের বউ আর ছোট ছেলের বউ এরা কি ইয়ে করে নাকি? এরা কি আদর করে না? করে, ভালোবাসে, কিন্তু কি কমা বাড়া করে, কম আছে এই জন্য জমিও কম, এর বেশি, জমি বেশি। ভালোবাসা যেমন কম বেশি, জমিরও ভাগ তেমন কম বেশি। বোঝা গেল? এটাই সূত্র লাগাইছে কে? পিথাগোরাস। এই জন্য পরীক্ষায় কোশ্চেন আসে যে পিথাগোরাসের উপপাদ্য বলো, আর এই উপপাদ্যকে কাজে লাগিয়া ক্লাস 10 এ পাবেন তোমরা ইসের অঙ্কগুলা, হাইট এন্ড ডিসটেন্সে ত্রিকোণমিতির অঙ্ক। এই সূত্রটাকে কাজে লাগে অসংখ্য অঙ্ক পাবেন, মানে উপপাদ্য আমাদের লাগবে। এই জন্য এই জিনিসটা আমাদের দরকার আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এইটাকে এখন আমরা শিখবো, এটার অ্যাপ্লাই বহু জায়গায়। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ছোটবেলায় শিখছি, এখন অঙ্ক কাজে লাগে। কেউ কি বলে যে যোগ অঙ্ক পরীক্ষা আসবে, বিয়োগ অঙ্ক পরীক্ষা আসবে বলে, কিন্তু অঙ্ক করার সময়, পরীক্ষার অঙ্ক করার সময় যোগ বিয়োগ গুণগুলো আমাদের কাছে সেম কেস। এই উপপাদ্য আমাদের দরকার। তাহলে উপপাদ্য কি বলছে? উপপাদ্য বলছে, পিথাগোরাসের উপপাদ্য বলছে যে কোন সমকোণী ত্রিভুজের, কি বললাম, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর ত্রিভুজের অপর দুই বাহু মানে এই বাহু আর এই বাহু এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বোঝা গেল? এখন তোমরা বইয়ের দিকে পিথাগোরাসের এই উপপাদ্য, ও আরেকটা জিনিস আছে, সেটা বইয়ে কিভাবে আমার দেওয়া আছে তোমাদের একটু বলা দরকার। বইয়ে বলা আছে, পিথাগোরাসের উপপাদ্য বলা আছে স্কয়ার ইকুয়াল টু লস স্কয়ার প্লাস ভু স্কয়ার। নাম শুনছেন? স্কয়ার ইকুয়াল টু লস স্কয়ার প্লাস ভু স্কয়ার। মানে কি? মানে স্কয়ার মানে কি? এটি অতিভুজ, এটি কি রে? অতিভুজ। আর লস স্কয়ার মানে কি? লস স্কয়ার মানে এটি লম্বর স্কয়ার, প্লাস ভু স্কয়ার মানে কি? ভূমির স্কয়ার। ওই জন্য স্কয়ার বড় না, ওই জন্য স্কয়ার দিয়ে একলাই 100 পাবে, একলাই 100, ওই জন্য স্কয়ারের পরে সমান, এই যে লস স্কয়ার, এই যে ভু স্কয়ার, মানে দুইজন যোগ হইছে, আর এর মাঝখানে একলাই সমানের পরে স্কয়ার। কথাটা বোঝা গেছে কি যায় নাই? আরেকবার বলবো? হ্যাঁ, আরো বলতে হবে। এই যে দেখো স্কয়ার একলাই আছে, একাই আছে না স্কয়ার? স্কয়ার সমানের পরে কি আছে? লস স্কয়ার আছে, লস স্কয়ার প্লাস এই যে ভু স্কয়ার আছে, ভু স্কয়ার। তার মানে এমনি দুইজন লস স্কয়ার আর ভু স্কয়ার দুইজন যোগ করি মিলিয়ে একটা লস স্কয়ার আর ভু স্কয়ার, এই যে লস স্কয়ার, এই যে ভু স্কয়ার, এমনি দুইজন মিলিয়ে একটা, আর স্কয়ার একাই 100। বোঝা গেছে? এটার কথার মানে এই জন্য স্কয়ার প্লাস স্কয়ার সমান লস স্কয়ার প্লাস ভু স্কয়ার। আমরা যদি এখানে 10 লিখি, 10 লেখার পরে 5 যোগ 5, তাহলে এই জায়গায় সমান দেওয়া যায় না?
আবার যদি কেউ লেখে এমন করে 10 সমান সমান 9 যোগ 1 লেখা যায় না না দেয় তাহলে এমনি দুইজন মিলে যায় আমি একলাই তাই এমনি দুইজন মিলে যায় আমি একলাই তাই এমনি দুইজন মিলে যা ইয়ে একলাই তাই কথাটা বোঝা গেছে এটাই হলো পিথাগোরাসের উপপাদ্যের বেসিক ফান্ডা এটা হলো বাংলা দিয়া তাহলে সূত্রটা কি বললাম বলো কিটা স্কয়ার সমান সমান লব স্কয়ার প্লাস স্কয়ার 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 মানে কি লম্ব স্কয়ার মানে অতিভুজের স্কয়ার আর লব স্কয়ার মানে কি লম্ব লম্ব স্কয়ার আর ভুজ স্কয়ার মানে কি ভুজ স্কয়ার বোঝা গেছে কি যায় নাই বিষ্ণু ক্লাস বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা না গেলে বলবি সঙ্গে সঙ্গে এবার এই স্কয়ারটাকে আমরা ইংরেজিতে কি বলবো এসি এসি স্কয়ার সমান সমান অনেক সময় এইভাবেই থাকে তো ওইজন্য এটাও বললাম এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এই এটা আছে নাকি হ্যাঁ এটাই আছে এসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বুঝা গেল এবার তারপরে কি হয় তারপরে এসি সমান সমান রুট ওভার হয় এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা হয় কিন্তু এই স্কয়ারটা এই পাশে এসে রুট ওভার হয় রুট ওভারের বাংলা নাম কি রে রুট ওভারের বাংলা নাম কি রুট ওভারকে বাংলায় কি বলে বলতে পারবি বলে জানি না বর্গমূল হ্যাঁ বর্গমূল বলে না কিছু জানে না রে এই যে এরকম নয় বাইরে আসলে কত হবে 3 এটাকে এইভাবে লেখে না 3 গুণন 3 বাইরে আসলে এই রুট ওভারটা উঠে যায় আর একটা 3 উঠে যায় আর একটা 3 অঙ্ক করিস রে কি কাণ্ড রে কিছু বলতে পারে না এটাকে কি এই চিহ্নটার নাম কি রুট ওভার বা বর্গমূল প্রথম দেখা আজকে এরকম চিহ্ন তখন মানে হয় পেহলি বার দেখা পেহলি বার হ্যাঁ এটাকে দেখছিস তো বলতে পারিস না এবার মানে করো 4 আছে বাইরে আসলে কত ইয়েস 2 গুণন 2 বাইরে আসলে কত হবে 2 আবার কেউ যদি এখানে 2 এর স্কয়ার দেয় কত হবে হরি বল 2 এর স্কয়ার কারণ রে 9 এর স্কয়ার কত হবে মালের ডলা 18 কি রে তোমার জিরো ব্যালেন্স নাকি জিরো ব্যালেন্সের বই ছাত্র নাকি এমন কি সাধারণ জিনিস জানে না যাই হোক জানতে হবে আমরা কি শিখলাম বলো তো ওই আমরা কি শিখলাম পিথাগোরাসের উপপাদ্য শিখলাম কিছুই খবর পাই না রে 6 এর স্কয়ার কাবরি বল কত হবে এই স্টপ বল হ্যাঁ ইয়েস 36 এবারে যদি আমি বলি 25 দশটি বলো তো রুট ওভার 25 মানে ভাঙালে কত হবে বের করলে 5 গুণন 5 হ্যাঁ তাহলে 5 গুণন 5 বাইরে আসলে কত হবে 5 এই তো ব্যাপার নাকি যাই হোক তো যে জিনিসটা বলতেছিলাম তাহলে এসি স্কয়ার এই যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা হলো তারপরে আবার আমরা কি করলাম যে এই এসি তে এসি রাখলাম সমান সমান এই স্কয়ারটা এইদিকে এসে রুট ওভার হয়ে গেল রুট ওভার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হলো তাহলে এটা যদি আমরা রুট ওভার করতে পারি তাহলে এটাকেও রুট ওভার করতে হবে এটা আবার রুট ওভার কিভাবে করব এটা রুট ওভার করব এইভাবে অ সমান সমান রুট ওভার ল স্কয়ার প্লাস 2 স্কয়ার বুঝা গেল আমরা শিখতেছি কি বলো তো আমরা কি শিখতেছি পিথাগোরাসের উপপাদ্য কিছুই খবর পাই না রে ভগবান আমরা কি শিখতেছি পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য এটাকে কি বলা হয় লম্ব এটা কি অতিভুজ আর এই যে প্রত্যেকটা ছবি যে চিত্র আঁকছে এটা কি এটা একটা বর্গক্ষেত্র এটা কি বর্গক্ষেত্র তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বললেন বই দেখে একটু বলো তো কি বলা আছে পিথাগোরাসের উপপাদ্য বুঝছেন এখন আমি যেটা বুঝাইলাম সেটা কি বইয়ে আছে পাইছেন তাহলে এবার আমি আরেকবার বলি তাহলে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য মাথায় একদম ঢুকে যাবে পিথাগোরাস কি বলছে না পিথাগোরাস বলছে কোন একটা সমকোণী ত্রিভুজ নাও এই সমকোণী ত্রিভুজ নিলাম সমকোণী ত্রিভুজ কখন হবে যখন একটা কোণ কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে এই সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হতে হবে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে এর
অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুই বাহু, এই যে লম্বের উপর একটা বর্গক্ষেত্র আর এই যে ভূমির উপর একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র দুইটার ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এটা। বুঝছো দাদা? চলো এবার আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপ কি আছে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখানে কারো কোশ্চেন আছে? এখানে কারো কোনো অসুবিধা আছে? ঠিক আছে, চলো পরের স্টেপ। তাহলে মূলদ সংখ্যা আমরা বীজগণিতের উপপাদ্য শেষ করলাম, এবার মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা √2 √3 এগুলোকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব। এর আগের দিন আমরা এইভাবে শিখাইছি না সংখ্যা রেখা। এখানে মনে করো শূন্য ধরলাম, এইদিকে একটা করে দাগ দিচ্ছি, এইদিকে একটা করে দাগ দিচ্ছি সংখ্যা রেখা 1 2 3 4 5, আর এইদিকে কি আছে? এইদিকে 1 2 3 4 মাইনাস সবগুলো আছে কি নাই? এই এগুলোকে বলা পূর্ণ ধনাত্মক সংখ্যা, এগুলো বলে ঋণাত্মক বা নেগেটিভ পূর্ণ সংখ্যা। এই তো ছিল ব্যাপার। এটাকেই তো বল সংখ্যা রেখা বলা হয়, তাই তো? এটাকেই সংখ্যা রেখা বলা হয়। এবার এই দিকে গুলো হলো পূর্ণ ধনাত্মক সংখ্যা, আর এদিকে গুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা এর আগের দিন কি শিখছিলাম? যে মনে করো 2/3 4/5 6/7 বা 3/4 এইরকম সংখ্যাগুলো, এই মূলত সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করা আমি এর আগের দিন শিখাইছিলাম। কি শেখানো হয়েছে না? এই সংখ্যাগুলোকে এর আগের দিন আমরা এইভাবে শিখাইছি। বা কোনো সংখ্যাগুলোকে -4/5 সংখ্যা রেখা স্থাপন করছি, তাই তো? -6/7 এইরকম সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করা শিখছি। কিন্তু আজকে আমরা এগুলো শিখবো না। এর আগের দিন যেহেতু এগুলো শেখানো হয়েছে, কিন্তু এই ক্লাসটা ভিডিও রেকর্ড করা হয় নাই, কিন্তু আজকে আমরা এগুলো শিখবো না। আজকে শিখবো আমরা এই যে √2 √3 এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা স্থাপন করবো সংখ্যা রেখা। তো সেগুলো সংখ্যা রেখা স্থাপন করার জন্য কি করতে হবে? আমাদের খাতা পেন নিয়ে স্কেল দিয়ে আগে এখান থেকে 0 থেকে একটা দাগ দিতে হবে। এখান থেকে এটা কত আছে? 1 বর্গ সেমি। কত ধরলাম? 1 বর্গ সেমি। এবার √2 কিভাবে হয় সেটা আগে শিখতে হবে। সেটা শেখার জন্য কি মনে করো √1² + 1² কত হয়? সমান সমান কত হয়? √2 এর স্কয়ার হয় না? কি তাই তো? এইবার এইখান থেকে এটা কত নিলাম আমরা? 1 একক। এখানে 90 ডিগ্রি দাগ করে, কত ডিগ্রি? 90 ডিগ্রি দাগ করে এইদিকে দাগ দিলাম স্কেল দিয়ে। এই কথা নয়, এইদিকে দেখো, বাইরে কেন? এখান থেকে এটা কত? 1 একক নিলাম। তা এখান থেকে এটা 1 একক, আবার এখান থেকে এটা কত নিলাম? 1 একক। কি 1 একক না? আবার এই জায়গায় এটা কোণ কত নিলাম? 90 ডিগ্রি। 90 ডিগ্রি করার পরেই তো এটা 1 একক হবে, তাই তো? তাহলে এইদিকে 1 একক, এইদিকে 1 একক। হ্যালো? আবার এখানেও 90 ডিগ্রি করে 1 একক করলাম এইদিকে। করার পরে এখানে যেটা থাকলো এইটা আর এটা যুক্ত করে দিলাম। আবার এইটা এদিকে যুক্ত করে। এই যে রেখাটা পেলাম, এটা নাম দাও, এটা নাম দিলাম এ, এটা আচ্ছা এটার নাম দিলাম এ, এটা বি, এ বি ও, এটা দাও সি, দিলাম তো? এবার কি হলো? এ বি ও, তাহলে এইটা 1 পাইলাম, এইটা 1 পাইলাম, আর এই যে রেখাটা পাইলাম এইটাই হলো আমার √2। এটা কত বললাম? √2। এবারে কম্পাস দিয়ে, স্কেল কম্পাস দিয়া, কম্পাসটা আস্তে করে রুল কম্পাসটা হাওয়ালার পরে এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত মুখ খোলার পরে এই পয়েন্ট আর এই পয়েন্ট পাওয়ার পরে এটাকে আস্তে করে খুলে কম্পাসটা, রুল কম্পাসটা খোলার পরে এইখানে কম্পাসের মাথা, এখানে রুলের মাথা বসে এই দিকে দাগ দিতে হবে। তাহলে এই দিকে দাগ দিলে এই দিকে আসবে। এই যে পয়েন্টটা পাইলাম, এই পয়েন্টটা যা খুশি তোমরা নাম দাও। বি নামটা কিন্তু এই বিন্দুটার নাম কিন্তু বি, এটার নাম বি, কিন্তু বুঝা গেল? এটার নাম হলো বি। আর এই যে পয়েন্টটা পেলাম, এই বিন্দুটার নাম কি? পি নাম দিলাম। খুশি ডিও দেওয়া দিত, এটার নাম পি পেলাম। তাহলে এই যে √2 পেলাম, এটি হলো আমার সংখ্যা রেখা স্থাপন করা শেষ। তাহলে √2 কিভাবে সংখ্যা রেখা স্থাপন করা গেল বোঝা গেল? বোঝা গেছে মোটামুটি? আমি দুইটা শেখাবো আজকে। √2 শেখালাম সংখ্যা রেখা কিভাবে স্থাপন করে। এবার √3 কিভাবে সংখ্যা রেখা স্থাপন করে সেটাও শিখবো। √2 কিভাবে সংখ্যা রেখা স্থাপন করা হলো বোঝা গেল? এইটুকু বললি, বুঝছিস? হ্যাঁ, প্রথমে আমরা কি করলাম? প্রথমে এখান থেকে 1 একক নিলাম। 1 একক নেওয়ার পরে এখানে 90 ডিগ্রি করলাম। 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি স্কেল ধরে কম্পাস ধরে এইদিকে 1 একক নিলাম। নেওয়ার পরে কি করলাম? এইটা আর এটা যুক্ত করে দিলাম। এই রেখাটা আর এই রেখাটা দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা এটা যুক্ত করলাম। যুক্ত করার এখানে কম্পাসের মাথা, এখানে রুলের মাথা বসায় এখান থেকে আস্তে করে খুলে নিয়ে এই দিক দিয়ে এখানে লাগলাম। এই যে রেখাটা পাইলাম এটি হলো পি। এটাই হলো আমার √2। √2 এটি সংখ্যা রেখা স্থাপন লিখতে হবে। সুতরাং এটার নাম দেয় পি। সুতরাং পি বিন্দুটি
√2 সংখ্যা রেখায় স্থাপন করা হলো। সংখ্যা রেখায় স্থাপন করা হলো। স্থাপন করা হলো। এটা বোঝা গেছে? চলো এবার আমরা √3 করব। এইটুকু বোঝা গেছে তো? এবার দেখো √3টা তাহলে আমরা কিভাবে করব? এই √3টা করার জন্য আমাদের একটাই বুদ্ধি আছে। এটা কি? আবার আমরা কি করব? এইখানটাতে এটা মুছে দিলাম। এইখানটাতে 90 ডিগ্রি করে এই রেখাটা সোজা দিলাম। তারপরে এখানে 90 ডিগ্রি করে এইদিকে আবার একটা সরল রেখা করলাম। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইখানে 90 ডিগ্রির ক্যাপাসিটি করতে হবে। হলো? করার পরে এইখান থেকে এটি 1 একক নিছি না, আবার এইখান থেকে এটি 1 একক নিতে হবে। তো এইখানে 1 একক কাটলাম। না অত দূর হবে না, এই জায়গায় 1 একক কাটলাম। কত একক? 1 একক। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি যুক্ত করে দেই, এই যে এটা এই রেখাটা হবে আমার √3। এটা কত বললাম? √3। এইবারে কি করতে হবে? রুল কম্পাসের মাথা, রুল কম্পাসের মাথা এইখানে বসাইলাম, আর রুলের মাথাটা এইখানে নিয়ে গেলাম। এইখান থেকে এইদিকে নিয়ে এটা একটা নাম বললাম। এটা কি নাম দেবো? কিউ নাম দিলাম, মনে করো কিউ নাম দিলাম। তাহলে এখন লিখতে হবে, সুতরাং কিউ বিন্দুটি √3 সংখ্যা রেখায় স্থাপন করা হলো। এইটুকু বোঝা গেছে? তা এর আগের দিন আমরা শুধু সংখ্যা রেখা স্থাপন করছি। অনেকে নতুন আজকে টিউশনে আছে, একটু বলে নেই। এর আগের দিন ক্লাসগুলো করছিলাম, এখানে শূন্য থাকে 1 2 3 4, এইদিকে 5 6 7, এইদিকে মাইনাস, এইদিকে প্লাস। মনে করো 3 কে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। এটা 1, এটা 2, এটা 3। তাহলে এই যে এটা সংখ্যা রেখা স্থাপন করা। এবার মনে করো -4 আছে, -4 কে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এই সবগুলো কিন্তু মাইনাস। এই দিকে গুলো মাইনাস, এই দিকে গুলো প্লাস। ডান দিকে গুলো প্লাস আর বাঁ দিকে গুলো মাইনাস। কত আছে? -4, 1 2 3 4। এই যে এইটা হলো তাহলে আমার কি -4টা হলো সংখ্যা রেখা স্থাপন করা হলো। শেষ। এর নাম পিটি যা কিছু হাবিজে বিদেশে -4 সংখ্যা রেখা স্থাপন করা হলো। বোঝা গেল? তাহলে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে হবে। সেই সংখ্যাগুলো কি? মূলত সংখ্যা। আমরা এত বাই এত, এত বাই এত, এই সংখ্যাগুলো কি মূলত সংখ্যা শিখছি। আজকে আবার √2 শিখলাম, √2, √3। এইভাবে √4 হাবিজাবি এইরকম করে শিখতে হবে। এবার √3টাকে আমরা কিভাবে শিখছি? এটাকে করার জন্য √2 তার স্কয়ার, এর ভিতরেই আবার √2 আছে। √2 তার স্কয়ার প্লাস 1 এর স্কয়ার সমান সমান √3 এর স্কয়ার। এই রকম। তো এটা কিভাবে হয়? এটা করার একটা ব্যাপার আছে। এটা কেমন হচ্ছে? স্কয়ারের সূত্রটা মনে আছে না? স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস স্কয়ার। সেটাই। এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। তাহলে এটি আমার দরকার না। তো ওই জন্য আমরা কি করছি, যে স্কয়ার সমান সমান স্কয়ারের মান কত? 1। √2 আগে বলি। √2 এটি কেমন করেছিল? এইটি কেমন করেছিল? তাহলে এবার কত? আমার আছে 1, 1 এর স্কয়ার প্লাস কত আছে? কত আছে? ভূমিও 1 আছে, 1 এর স্কয়ার। তাহলে এবারে এটি তো এই স্কয়ারটা হওয়ার নাই। এবারে 1 আর 1 কত হয়? 2, 2 এর স্কয়ার। এই যে 2 এর স্কয়ার। বুঝা গেছে? এটা কিভাবে আসলো? তো এই গেল মোটামুটি আজকে আমাদের তৃতীয় ক্লাসের উপপাদ্য বললাম। মূলত সংখ্যা কিভাবে স্থাপন করে সেটা হলো √2, √3। সেটা একটা মোটামুটি বোঝা গেল। তোমরা মোটামুটি 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা এদিকে 7 পৃষ্ঠা গেলে মোটামুটি যদি একটু বাড়িতে গিয়ে দেখেন বা বাড়িতে পারেন, তাহলে মোটামুটি একটা বোঝা যাবে। যেহেতু আজকে 2025 সাল থেকে নতুন তোমাদের ভিডিও রেকর্ড শুরু হয়ে গেল, তাহলে এখন কন্টিনিউ তোমাদের অঙ্ক ক্লাসটা অন্তত, বাকি সাবজেক্টগুলোর কথা বলতে পারছি না, অঙ্কটার অন্তত ভিডিও শুট চলতেই থাকবে। তোমরা একটু চ্যানেলটাকে দেখবি, চ্যানেলটাকে ফলো করবে, লাইক কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ আজকে।